হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যারা ক্লাসে চলে আসছেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। রক্সানা খাতুন আপু, সজীব রহমান ভাই, এনি খাতুন আপু, মোহাম্মদ আবু সাহেদ অনেকেই চলে আসছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। হাউ আর ইউ? মোটামুটি আজকে ভালো আছি, তবে কিছুটা হয়তো ঠান্ডা সর্দি জনিত কিছু একটা প্রবলেমে আজকে গলাটা একটু হয়ে আছে। যাই হোক, আমরা আজকে ক্লাস করব সেকেন্ড ফেজের। আপনারা একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। Welcome to today's Just Now. ওকে, অনেকে জানিয়েছেন ক্লিয়ার, তো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে পারি। তো দেখুন, আমরা আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে সেকেন্ড ফেজের ক্লাস। ইংলিশ 3-in-1-এর সেকেন্ড ফেজের ক্লাস করছি এবং আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে 2-এর এন, যেটা হচ্ছে আপনার নন ফাইনাইট সেন্স। অর্থাৎ আজকে আমরা নন ফাইনাইট সেন্সের ক্লাসগুলো শুরু করেছি। তো আমরা সেকেন্ড ফেজের যে ক্লাসগুলো আমরা করছিলাম, অর্থাৎ ভার্বের উপর আমরা আলোচনা করছিলাম। ভার্বকে আমরা দুটি ক্যাটাগরিতে, বা ভার্বের অধ্যায়কে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল ফাইনাইট সেন্স, দ্বিতীয়টা ছিল নন ফাইনাইট সেন্স। সো আমরা অলরেডি আপনার ফাইনাইট সেন্সের ব্যাপারগুলো অলরেডি ক্লিয়ার করেছি এবং আজকে আমরা নন ফাইনাইট সেন্সের ব্যাপারগুলো ক্লিয়ার করতে যাচ্ছি। তো খেয়াল করুন, নন ফাইনাইট সেন্স বলতে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি, যে যেসব ভার্ব অথবা ভার্বের কম্বিনেশন মানে হচ্ছে কি, এখানে আপনার অক্সিলারি ভার্ব থাকতে পারে, বিভিন্ন ধরনের সাহায্যকারী ভার্বের সমন্বয়ে যেসব ভার্ব হয় সেই সব ভার্বের সমন্বয়, কিংবা কোনো একটা সিঙ্গেল ভার্ব যদি কোনো একটা সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণ করতে পারে, যদি কোনো একটা সেন্টেন্সকে পরিচালিত করতে পারে, সার্থক করতে পারে, তাহলে সেই ভার্ব অর ভার্বের কম্বিনেশনকে আমরা বলছিলাম যে এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন যদি তাহলে নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা তাহলে কী হবে? নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা হবে যদি কোনো ভার্ব অর ভার্বের কম্বিনেশন একটা বাক্যকে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারে না, সম্পূর্ণরূপে প্রকাশ করতে ব্যর্থ হয়, সেগুলি তাহলে কী হবে? নন ফাইনাইট ভার্ব হবে। সো সম্পূর্ণরূপে প্রকাশ করতে ব্যর্থ হয় এরকম কিছু ভার্ব আমরা অলরেডি পড়েছি। তো আমরা ভার্বের একটা করেছিলাম, ক্যাটাগরাইজ করেছিলাম একদম প্রথম ক্লাসে। খেয়াল করেন ভার্বের যে ফরম্যাটগুলো আছে, যেমন V0, V1, V2, V3, V4, V5,
এই 5টা ক্যাটাগরির ভার্বের মধ্যে আমরা আপনাদেরকে 5টা ক্যাটাগরির ভার্ব আমরা কখন ফাইনাইট হচ্ছে কখন নন ফাইনাইট হচ্ছে এই ব্যাপারটা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। যেমন দেখুন ভার্ব নট যেটাকে আমরা বলছি এটা হচ্ছে কি বেস ফর্ম, এটা কোনো টেন্সে পড়ে না, এটা হচ্ছে ভার্বের সূচনা, অর্থাৎ ভার্ব একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির জগৎটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্ব 1 হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে, ঠিক আছে, এটা কখনই অক্সিলারি ভার্ব নেয় না, যেমন ইট। ভার্ব 2 হচ্ছে অ্যাট, এটা কখনোই অক্সিলারি ভার্ব নেয় না। এই দুইটা ভার্বের কম্বিনেশন সবসময় কি সবসময় ফাইনাইট সেন্স হয়, ফাইনাইট সেন্সের থাকে। কিন্তু এই ভার্ব 3, ভার্ব 4 এবং ভার্ব 5, যেমন ভার্ব 3 হচ্ছে ইটেন, এটা অক্সিলারি ভার্ব দিলে ফাইনাইট হতে পারে, অক্সিলারি ভার্ব ছাড়া হলে নন ফাইনাইটের হয়। ভার্ব 4 যেটা সেটা যেমন ধরেন ইটিং, এই ইটিং শব্দটা অক্সিলারি ভার্ব ছাড়া আপনার কি হতে পারে, অক্সিলারি ভার্ব ছাড়া হচ্ছে নন ফাইনাইট, আর অক্সিলারি ভার্ব দিলে সেটা ফাইনাইট হতে পারে। ভার্ব 5, ভার্ব 5 হচ্ছে টু ইট, এগুলো আমরা একদম আগের ক্লাসে অনেক সপ্তাহখানেক আগের ক্লাস হয়তো আমরা এগুলো আলোচনা করেছিলাম যে কিভাবে ভার্বের বিভিন্ন ফরমেশনগুলো ফাইনাইট এবং নন ফাইনাইটে কাজ করে। সো আমরা বলছিলাম এই দুইটা তো আপনার ইট এবং অ্যাট, এরা কিন্তু সবসময় ফাইনাইট, কারণ এরা টেন্সে পড়ে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন বাকিগুলো আপনার কিসের উপর ডিপেন্ড করে, বাকিগুলো ডিপেন্ড করে আপনার যে আপনি অক্সিলারি ভার্ব ব্যবহার করে কম্বিনেশনটা কীরকম করছেন সেটার উপর ডিপেন্ড করে যে বাকিগুলো ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে। সো আমরা বাকি যে 3টা আছে এই 3টার ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব এই যে ইটিং, আইএনজি যে ফরম্যাটটা আছে, এই আইএনজি ফরম্যাটটাকে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। ইটিংয়ের যে ফরম্যাটটা বা আইএনজির যে ফরম্যাটটা সেটা, আইএনজির ফরম্যাটটা নিয়ে আমাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে কি যে এই ইটিংয়ের আইএনজি ফর্ম দুটা ভাগে ভাগ করা হয়েছে আমাদের ট্র্যাডিশনাল গ্রামারে। একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই দুইটা ভাগে ভাগ করে একটা গোলমাল তৈরি করা হয়েছে যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, এই বিষয়ে অনেক টেনশন আমাদের মধ্যে রয়েছে। আমরা আজকে এই টেনশনগুলো দূর করব। তো খেয়াল করুন এই যে এগুলো কিন্তু নন ফাইনাইট, ইটেন নিয়ে আলোচনা করব, ইটিং নিয়ে আলোচনা করব, টু ইট নিয়েও আলোচনা করব, ঠিক আছে। সো প্রথমে আমরা আসি এই যে আইএনজি ফরম্যাট, বিফোর অর আইএনজি ফরম্যাটটা, এটা কতভাবে বসতে পারে একটা সেন্টেন্সে। দেখুন এই বিফোর বা ভার্বের আইএনজি, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব কখন, নন ফাইনাইট সেন্সে। এটা কখন আলোচনা করব, নন ফাইনাইট সেন্সে, ফাইনাইট সেন্সে কিন্তু না। ফাইনাইট সেন্স আশা করি বুঝেন, ফাইনাইট সেন্স হচ্ছে কি টেন্সে পড়বে, আর নন ফাইনাইট সেন্স হচ্ছে কি টেন্সে পড়বে না, অর্থাৎ একটা সেন্টেন্সকে ক্লিয়ার করতে পারবে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট সেন্স। এখন ভার্ব প্লাস আইএনজিকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্নভাবে বসতে দেখি। যেমন ভার্ব প্লাস আইএনজি একটা সেন্টেন্সের মধ্যে নাউন হতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে কনজাংশন হতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে এমনকি প্রেপোজিশনও হতে পারে। এই ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটের যে ভার্বগুলো আপনি দেখেন আপনার জীবদ্দশায় আপনি দেখেছেন, এই ভার্ব প্লাস আইএনজির স্ট্রাকচারগুলো এরকম অনেকগুলো ক্যাটাগরিতে বিভক্ত হতে পারে। তো আমাকে বলুন যে যখন এইভাবে বিভক্ত হবে তখন কাকে কি বলে ডাকবো, কোনটা জেরান কোনটা পার্টিসিপল হবে, একটু দেখি অনুমান করেন।
ওকে, এখন শোনা যাচ্ছে। সো খেয়াল করুন, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। নাউন, জেরান, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, এতটুকু ধারণা আছে স্যার মোটামুটি। ওকে, সো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে কনফিউশনটা সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি একটা সেন্টেন্সের মধ্যে যদি বসে, একটা সেন্টেন্সের মধ্যে যখন বসে তখন আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করি। হতে পারে সেটা নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে কনজাংশন, হতে পারে প্রেপোজিশন। এগুলো নিয়ে বেশি একটা প্রশ্ন আমাদের আসে না। আমাদের পরীক্ষায় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কোনটি জেরান, কোনটি পার্টিসিপল। আমাদের প্রশ্ন আসে কোনটি জেরান, কোনটি পার্টিসিপল। এটা নিয়ে আমাদের প্রশ্ন বা পরীক্ষাগুলোতে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। সো খেয়াল করুন যে প্রশ্ন জেরান না পার্টিসিপল এইভাবে যদি আসে তাহলে আপনি আইডেন্টিফাই করবেন যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনটা নাউন হয়। ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনটা নাউন হয়, ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয় তবেই কেবল সেটাকে জেরান বলা হয়। আর বাকি যে পার্টস অফ স্পিচগুলো হয়, যেমন অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কনজাংশন হতে পারে, প্রেপোজিশন হতে পারে, বাকি যা হবে নাউন বাদে বাকি যা হবে সবাই হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, অর্থাৎ কেবল সেন্টেন্সের মধ্যে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয় সেটা জেরান্ড, আর বাদ বাকি যত পার্টস অফ স্পিচের মধ্যে এটা পড়বে সেগুলো হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে আমরা আগাবো, তবে আমাদের বুঝতে হবে যে কখন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করছে। এই ব্যাপারটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম। তো প্রাথমিক কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, এটাও কিন্তু চিরাচরিত সত্য না, ঠিক আছে, এটাও চিরাচরিত সত্য না, মাঝে মাঝে ব্যতিক্রম কিছু আছে। তো যাই হোক, আমরা এখানে বলছি যে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হিসেবে সেন্টেন্সে ভূমিকা পালন করে ফর্ম ইউনিট অনুযায়ী, কি অনুযায়ী, ফর্ম ইউনিট, তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার। ফর্মে নাউন, ফর্ম যদি নাউন হয়, ফাংশন নাউন হোক কিংবা না হোক, ঠিক আছে, এটা একটু অ্যাড করেছি, দেখুন এই কনসেপ্টটা একটু আমি অ্যাড করেছি এই জন্য যাতে ক্লিয়ার হয়, ধারণাটা আপনার ক্লিয়ার হয়, মানে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ভার্ব প্লাস আইএনজি যদি কোনো সেন্টেন্সে ফর্ম ইউনিটে নাউন হয়, ফাংশন ইউনিটে হোয়াট এভার ইট মে বি, ফাংশন ইউনিটে সেটা যাই হোক, কিন্তু ফর্ম ইউনিটে যদি আপনি দেখেন ভার্ব প্লাস আইএনজি নাউন, তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা হচ্ছে জেরান্ড। আর বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে, যদি ভার্ব প্লাস আইএনজি অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, কনজাংশন হয়, প্রেপোজিশন হয়, তাহলে সেগুলো আপনি চোখ বন্ধ করে দাগাবেন, সেটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ওকে, একজন প্রশ্ন করেছেন যে অ্যাডজেক্টিভ হয় কখন, অ্যাডভার্ব হয় কখন, কনজাংশন হয় কখন, প্রেপোজিশন হয় কখন, ব্যবহারটা বুঝি না স্যার। ওকে, এটা বুঝেন না, আমরা এটা বুঝাবো, ঠিক আছে। তো আমরা এইখানে যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করেছি সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভার্ব প্লাস আইএনজি কখন নাউন হবে। আমি যদি নাউনের পার্টটা শিখে ফেলি তাহলে বাকিগুলো কিন্তু এমনিতেই প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সো আমরা এখন ভার্ব প্লাস আইএনজি কীভাবে নাউন হয় সেই ব্যাপারটার দিকে মনোযোগ দেব। সো তার আগে খেয়াল করুন, আমরা ফাইনাইট সেন্স এবং নন ফাইনাইট সেন্স সম্পর্কে আশা করি আপনাদের একদম ক্লিয়ার কনসেপ্ট আছে। তারপর আমরা পিডিএফে খুব সুন্দর করে ফাইনাইট সেন্স এবং নন ফাইনাইট সেন্সের উদাহরণগুলো দিয়েছি, উদাহরণগুলো ভালো করে খেয়াল করবেন। তো আমরা এখন যেটাতে চলে যাব সেটা হচ্ছে নন ফাইনাইট এর ভার্ব প্লাস আইএনজি কখন নাউন হয়, কখন জেরান্ড হয়, নাউন হয় তথা কখন জেরান্ড হয়, দ্যাট মিন্স জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। সো খেয়াল করুন, শুরুতেই আমরা একটা ওয়ার্ড বলি, যেমন আপনাকে যদি আমি বলি ইট অর্থ কি,
যারা এখানে আছেন সবাই উত্তর দিবেন। ইট অর্থ কি? রিড অর্থ কি? ইট অর্থ কি? রিড অর্থ কি? একটু আনসার করবেন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝবেন ভালো করে। দেখুন, একজন প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে কি খাওয়া পড়া। খাওয়া পড়া, খাওয়া পড়া। দেখুন সাউন্ডগুলো আমি করছি যে খাওয়া পড়া, খাওয়া পড়া। এই শব্দগুলো কি বোঝাচ্ছে বলেন তো? খাওয়া পড়া, এটা কি কোনো কাজ নাকি কোনো কাজের নাম? যেমন তোমার কি খাওয়া পড়া ছাড়া আর কোনো কাজ নাই? এখানে দেখুন ফিল করতে হবে ব্যাপারটা। খাওয়া পড়া, খাওয়া এগুলো কিন্তু ইটের অর্থ না। ইটের অর্থ কিন্তু খাওয়া না। ইটকে আপনি যদি ব্যবহার করেন তখন এর অর্থ হবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। আপনি এখানে ব্যবহার করেন নাই। রিডকে যদি আপনি ব্যবহার করেন তাহলে তার অর্থ হবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। আপনি এখানে ব্যবহার করেন নাই। এখন আপনি যে ছোট থেকে পড়ে আসছেন ইট মানে খাওয়া, রিড মানে পড়া, এগুলো কিন্তু উত্তর না। কেন উত্তর না? কারণ ইটের কোনো মানে হয় না। ইটকে আপনি যদি ব্যবহার না করেন, কোনো সেন্টেন্সে যদি ব্যবহার না করেন, তখন এর কোনো মানে হবে না। যেমন আপনি রিডকে যদি বলেন আই রিড, তাহলে এর অর্থ হবে কি? আই রিড এ বুক। এর অর্থ হবে কি? যে আমি একটা বই পড়ি। তাহলে আপনি যেইমাত্র আই রিড এ বুক লিখবেন তখনই কেবল রিডের অর্থ দাঁড়াবে, বাংলা অর্থ করতে পারবেন। আর তখন আই বসলে হবে আমি একটি বই পড়ি। যদি আই বসে তাহলে সেটার অনুবাদ হবে আমি একটি বই পড়ি। তাহলে দেখুন রিডের অনুবাদ কখনোই পড়া হচ্ছে না। আপনারা যে ছোট থেকে শিখে আসছেন সেই পড়া কিন্তু এখানে হচ্ছে না। রিডের অনুবাদ কিন্তু পড়া না। সো রিডের অনুবাদ যে পড়া, ইটের অর্থ যে খাওয়া, এটা কিন্তু ভুল। রিড, ইট অর্থ, এগুলো অর্থ খাওয়া পড়া না। তাহলে কিসের অর্থ পড়া খাওয়া? কিসের অর্থ বলেন তো? একটু খেয়াল করেন কিসের অর্থ। অনেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। তাহলে কিসের অর্থ খাওয়া পড়া? আমরা যে ছোটো সময় পড়ে আসছি, ধরেন আমি বললাম খাওয়া, এটার মানে কি? খাওয়া এটার মানে হচ্ছে ইটিং। পড়া, পড়ার ইংরেজি হচ্ছে কি? রিডিং। খাওয়া ইটিং, আর পড়া হচ্ছে কি? পড়া হবে আপনার রিডিং। ঠিক আছে? এই জিনিসটাই আপনারা ছোট থেকে শিখে আসছেন। এই যে খাওয়া এবং পড়া আমি শব্দগুলো বলেছি, এগুলো আসলে কাজের একটা নাম। কাজের একটা নাম হওয়ায় এরা আসলে জেরান, এবং এদের অনুবাদ হবে ইটিং, রিডিং। কখনোই রিড অর্থ না, কখনোই ইট অর্থ না। ঠিক আছে? এগুলো আমরা ভুল উচ্চারণ করি। রিড এবং ইটের কোনো অর্থ হয় না। ঠিক আছে? রিড এবং ইটের কোনো অর্থ হয় না। যখন এরা সেন্টেন্সে বসে, সেই সেন্টেন্সের টেন্স এবং পার্সন অনুযায়ী, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী তাদের একটা অর্থ হয়, তাদের একটা সার্থক অর্থ হয়। তাছাড়া তারা নিজেরা কখনই অর্থ প্রকাশ করতে পারে না। কিন্তু কেবল ইটিং, রিডিং এই শব্দগুলো কেবল তাদের অর্থ প্রকাশ করতে পারে, এবং অর্থটা দেখবেন খাওয়া পড়া, মানে একটা ব্যাখাপ্পা শব্দ হয়। খাওয়া পড়া এটা কিন্তু একটা ব্যাখাপ্পা শব্দ। ব্যাখাপ্পা কেন? এটার আগে যদি আপনি সাবজেক্ট বসান, দেখুন আমি যদি এটার আগে একটা সাবজেক্ট বসাই কি হবে বলেন তো? অর্থাৎ এটার আগে যদি আমি একটি সাবজেক্ট বসাই, দেখুন আমি এটার আগে যদি সাবজেক্ট বসাই, যেমন আমি বসাই, তাহলে অনুবাদ কিন্তু হচ্ছে না। আমি খাওয়া হচ্ছে। আপনি পড়ার আগে যদি একটা সাবজেক্ট বসান, আমি পড়া, এখানে যদি আপনি আমি বসান, তাহলে এখানে হবে কি? আমি পড়া।
মানে এটা কি ব্যাখাপ্পা, এটা এই শব্দটা নাউন হওয়ার কারণে এখানে মিলবে না। আপনি যাকেই বসান, সে খাওয়া, তুমি খাওয়া, রহিম খাওয়া, করিম খাওয়া, এগুলোর কোনো অর্থ হবে না। কিন্তু দেখুন এগুলোকে বলা হয় নন ফাইনাইট সেন্স। মনে রাখবেন, এরকম কোনো ব্যাখাপ্পা অর্থ যদি দেয় তাহলে সেটা কি নন ফাইনাইট সেন্স। দেখুন আমি নন ফাইনাইট এবং ফাইনাইট সেন্সকে আপনাকে অনুভব করানোর জন্য এগুলো বলছি, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে সাবজেক্ট বসালে সাবজেক্ট নিতে পারে না, সাবজেক্ট এটাকে মেনটেন করতে পারে না, সার্থক করতে পারে না। আমি খাওয়া, আমি খাওয়া, আমি পড়া, এগুলো বলে। কিন্তু দেখুন কিছু শব্দ আছে যেগুলোকে সাবজেক্ট বসালে মেনটেন করে বা খাপ খায়, যেমন খাই। খাই এমন একটা সেন্স, এটা একটা ফাইনাইট সেন্স। কেন? কারণ এখানে আপনি যদি আমি বসান তাহলে একটা অর্থ হচ্ছে আমি খাই, একটা বাক্য হয়ে গেছে। অর্থাৎ এই ভার্বটা, এই খাই শব্দটা একটা ফাইনাইট সেন্স, আর খাওয়া শব্দটা একটা নন ফাইনাইট সেন্স। বুঝতে পেরেছেন? পড়া শব্দটা নন ফাইনাইট সেন্স, কিন্তু আমি পড়ি, পড়ি শব্দটা একটা ফাইনাইট সেন্স। তাহলে বুঝতে হবে যে ভার্বের কম্বিনেশন অর ভার্ব যেটা সাবজেক্ট নিতে পারে, সাবজেক্টের সাথে মানানসই, সেটাই হচ্ছে ফাইনাইট সেন্স। আর যেটা মানানসই না, সার্থক না, সেটাই হচ্ছে নন ফাইনাইট। এবং সেটা যদি কোনো নাম হয়, কোনো কাজের নাম হয়, তাহলে সেটাকে আমরা জেরান বলবো। ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে এটি কোনো নাম হচ্ছে, এই কারণে এগুলো হচ্ছে জেরান্ড। ওকে ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেখুন একজন বলেছেন আমটি খাওয়া, এভাবে লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। আপনি যদি বলেন তখন লেখা যাবে, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট নিতে পারে নাই। সাবজেক্ট কীরকম নিতে পারে? যেমন আমি খাই, তুমি খাও, সে খায়, এরকম অর্থে কিন্তু আমরা বলি না। আমটি খাওয়া বলতে এটা হচ্ছে সাধুরীতি আর কি। সাধুরীতি, সাধুরীতি বুঝছেন? সাধুরীতি আমরা বলি কি খাওরা আম, এটা বলি খাওরা আম। এখানে দেখুন যে ব্যাপারগুলো, যে খাওয়া, পড়া, এই শব্দগুলো হচ্ছে এখানে নাউন। ঠিক আছে? এগুলো সাবজেক্টের সাথে যায় না, মানানসই না, অর্থাৎ একটা সেন্টেন্সকে সার্থক করতে পারে না, সেজন্য আমরা এগুলোকে নাউন বলতে পারি। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু ভিন্ন দিকে যাই। বলেন তো স্লিপ, আইএনজি, স্লিপিং শব্দের অর্থ কি? স্লিপিং শব্দের অর্থ কি হবে? শব্দের অর্থ হবে কি? কেবল এই স্লিপিং শব্দটার অর্থ হয়, কিন্তু শুধু স্লিপ লেখে যদি বলি যে স্লিপ অর্থ কি, তখন কিন্তু অর্থ হবে না। কারণ স্লিপ বলতে কোনো শব্দ নাই, এটাকে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, তখন এটা স্লিপ একটা সেন্টেন্স হবে। বুঝতে পেরেছেন? শব্দ হয় কাজের, কাজের নাম, একটা নাম হয় কার? যেমন দেখুন রহিম বা করিম যদি বলি, রহিম বললাম আমি, এটা একটা নাম, এটা এককভাবে ইউজ করা যায়, যেহেতু এটা নাম, এটাকে আমরা এককভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আপনি স্লিপকে এককভাবে ব্যবহার করতে পারবেন না, সেন্টেন্সে ব্যবহার করলে হবে, কিন্তু সেন্টেন্স ছাড়া আপনি এককভাবে ব্যবহার করতে পারেন না। কারণ কি? কেবল নামই পৃথিবীতে এককভাবে বসতে পারে। আমার নাম আমি এককভাবে স্বতন্ত্র একটা আইডি বহন করে। ঠিক সেমভাবে যে কোনো নাম, সেটা খাওয়ার নাম হোক, ঘুমানোর নাম হোক। এখন দেখুন এখানে এটার শব্দটার অর্থ হচ্ছে কি ঘুমানো। ঘুমানো আসলে কি এটা বলেন তো? এটা একটা কাজ, একটা কাজের নাম, একটা ধরন, এটাকে নামকরণ করা হয়েছে। ঘুমানো মানে কি? যখন একটা লোক খাটের মধ্যে শুয়ে, কাঁথা, ল্যাপ কাঁথা দিয়ে শুয়ে থাকে, তখন এই সিচুয়েশনটাকে আমরা বলি ঘুমানো। এই সিচুয়েশনটাকে কি বলি? ঘুমানো। এই সিচুয়েশনটার নামকরণ করেছি, এটা হচ্ছে ঘুমানো। আমার ঘুমানো ভালো লাগে, আমার কাজ ঘুমানো, আর কিছু না, আমার কাজ ঘুমানো। সো এইখানে আমি আশা করি আপনাকে কাজের নাম ব্যাপারটাকে ফিল করাতে পেরেছি। কাজের নাম আর কাজ করা এক জিনিস না। আপনি যদি বলেন আমি ঘুমাই, আমি ঘুমাই, এখানে দেখুন ঘুমাই তো নাম না, আমি ঘুমাই মানে হচ্ছে কি আপনি কিছু একটা করছেন, আমি ঘুমাই, তাহলে এখানে ভার্ব।
আর এখানে হচ্ছে কি ফাইনাইট সেন্স, এখানে হচ্ছে কি নন ফাইনাইট সেন্স। ওকে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন, আমরা যদি এখান থেকে একটু ভিন্ন দিকে নজর দেই, ধরেন লিখলাম ঘুমন্ত কুকুর, ঘুমন্ত কুকুর, ঘুমন্ত কুকুর। খেয়াল করেন এইখানে ঘুমন্ত কুকুরের ইংরেজি হচ্ছে স্লিপিং ডগ। এবার খেয়াল করুন, স্লিপিং ডগ হচ্ছে ঘুমন্ত কুকুর, এইখানে স্লিপিং কি? ঘুমন্ত কুকুর, ঘুমন্ত কুকুর, এখানে ঘুমন্ত, ঘুমন্ত শব্দটা আর যাই হোক নাউন না, ঠিক না? এটা কোনো নাম না। এটা কি নাম বলেন তো? এটা কিন্তু আর যাই হোক, এটা কিন্তু নাম না। সো ঘুমন্ত শব্দটা যে নাম না, এটা আপনারা সবাই জানেন। যদি নাম না হয় তাহলে সেটা কি? সেটা প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সো এই ব্যাপারটাই হচ্ছে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। নাম হলে জেরান্ড, নাম না হলে প্রেজেন্ট পার্টিসিপল। ব্যাস, এখন আমরা শিখব যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড বা জেরান্ড হওয়ার জন্য কি কি হতে পারে। নাম হওয়ার জন্য, ঠিক আছে, জেরান্ড না, আপনি বলবেন কি নাম হওয়ার জন্য। কোনো একটা জিনিস নাম, সেটা কাজ হোক কিংবা কোনো কাজের নাম হোক, কোনো কাজের নাম বোঝার জন্য আমরা বাংলা ক্রিয়াপদের শেষে কিছু শব্দ চিহ্নিত করব, ঠিক আছে? যেমন ধরেন বাংলা ক্রিয়াপদের শেষে বা বাংলা শব্দের শেষে যে শব্দটাকে আপনি নাম কিনা চেক করবেন, সেই শব্দের শেষে আ থাকবে, আ সাউন্ড, যেটাকে আমরা আকার সাউন্ডও বলতে পারি, আ সাউন্ড। এটা থাকলে বুঝতে পারবেন সেটা হচ্ছে নাম। 2, ও সাউন্ড, যেটাকে আমরা এভাবে বলতে পারি, একার আকার, এরকম। ও সাউন্ড, আ সাউন্ড, এগুলো দিয়ে আমরা সাধারণত আমাদের বাংলাদেশে নাম প্রকাশ করে থাকি, কাজের নাম প্রকাশ করে থাকি। বুঝতে পেরেছেন? এবং লাস্ট ওয়ান হচ্ছে র। এই 3টা শব্দ আসলে আমরা বাংলাদেশের মানুষরা নাউন বলে ডেকে থাকি। কি বলে? নাউন। দেখেন, আপনি উচ্চারণ করেন যে কোনো জিনিস, কাজের নাম আমরা এই 3টা শেষ সাউন্ড দিয়ে চিহ্নিত করি বা বলে থাকি। যেমন দেখুন, খাওয়া, পড়া, ঘুমানো, এই যে ও সাউন্ড, ঘুমানো। র কোনটা? র এর ব্যাপারটা আসুন। র এর ব্যাপারটা হচ্ছে যে এটা নাউন হবে ফাংশন ইউনিটে। র দিয়ে যেসব ওয়ার্ড হবে এটার একটা প্যাচ আছে। যেমন র দিয়ে যে ওয়ার্ডটা শুরু হবে সেটা নাউন ফর্ম ইউনিটে, সেটা কি হবে? সেটা নাউন, তবে এটা ফর্ম ইউনিটে। কিন্তু ফর্ম ইউনিটে এটা নাউন হলেও ফাংশন ইউনিটে ওই শব্দটা হয় অ্যাজেক্টিভ। এই ব্যাপারটাকে আপনাকে একটু ফিল করতে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেদিকে যদি আপনি একটু খেয়াল করেন, আমরা বলছি যে নাম হয়, কাজের নাম হয়, এই রকম শব্দগুলোর উচ্চারণ হয় আ অথবা ও অথবা র। র এর ব্যাপারগুলো হচ্ছে র দিয়ে যেসব নাম হয় সেগুলো ফর্ম ইউনিট নাউন হয়, বাট ফাংশন ইউনিটে অ্যাজেক্টিভ হয়। ফাংশন ইউনিটে কি হয়? অ্যাজেক্টিভ হয়। তার মানে জেরান্ড অ্যাজেক্টিভও হতে পারে। কি শেখালাম? জেরান্ড অ্যাজেক্টিভও হতে পারে, তবে এটার ফর্ম ইউনিট যেহেতু নাউন, এই কারণে এটাকে জেরান্ড বলা হয়। এই কারণে এটাকে কি বলা হবে? জেরান্ড বলা হবে। আমি বুঝাতে পেরেছি কিনা দেখুন। এই কারণে এটাকে জেরান্ড বলা হবে। আমরা এটার উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরেন আমরা বললাম
রিডিং টেবিল, রিডিং টেবল। এইখানে আপনি খেয়াল করবেন যে এই যে রিডিং শব্দটা আমি লিখেছি, রিডিং টেবল, এটার অনুবাদ হচ্ছে পড়ার টেবিল, পড়ার টেবিল। খেয়াল করেন, এটার অনুবাদ হচ্ছে কি পড়ার টেবিল বা পড়ার রুম। এখানে খেয়াল করুন, রিডিং টেবলে রিডিং শব্দের অর্থ হচ্ছে পড়ার, শেষে হচ্ছে কি র, শেষে হচ্ছে র, পড়ার। তো আমি বলছি যে শেষে যদি র থাকে তাহলে সেটা ফর্ম ইউনিটে হবে নাউন, আর ফাংশন ইউনিটে হবে অ্যাজেক্টিভ। ফাংশন ইউনিট হবে কি অ্যাজেক্টিভ। সো আমরা শুরুতেই বলছিলাম যে যদি এরকম হয় কোনো একটা শব্দ ফর্ম ইউনিটে নাউন আর ফাংশন ইউনিটে হোয়াট এভার, সেটা যাই হোক, ফর্ম ইউনিটে যদি নাউন হয় তাহলে সেই ভার্বটাকে আমরা কি বলবো, জেরান বলবো। সো এটাও কি জেরান, ঠিক আছে। যদিও এটা অ্যাজেক্টিভ তারপরেও এটা জেরান, ঠিক আছে। এটা একটু অস্বাভাবিক লাগতে পারে আপনাদের কাছে যারা প্রথম শুনতেছেন। এই রিডিং শব্দটা একটা অ্যাজেক্টিভ, এটা ফাংশন ইউনিটে এটা একটা অ্যাজেক্টিভ, ফাংশন ইউনিটে এটা একটি অ্যাজেক্টিভ। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কি জেরান না পার্টিসিপল, তাহলে আপনাকে উত্তর করতে হবে এটা জেরান। দেখুন, এটা কিন্তু স্ববিরোধী একটা মতবাদের মতো মনে হবে আপনাদের কাছ থেকে। সো অ্যাজেক্টিভ হওয়া সত্ত্বেও এটা কেন জেরান, কারণ এটার ফর্ম হচ্ছে নাউন। রিডিং টেবল হচ্ছে পড়ার টেবল, পড়ার টেবল। দেখুন, এটা একটা নাউন, এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে, এরকম শিখেছিলেন না আপনারা? ওইটাই হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? দুটি নাউন পাশাপাশি বসলে একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে, এরকম শিখেছেন না? যেমন বাস স্ট্যান্ড, এখানে বাস নাউন, স্ট্যান্ডও নাউন। কিন্তু যেহেতু পাশাপাশি বসেছে, স্ট্যান্ডের পাশে বাস বসেছে, এই কারণে বাস স্ট্যান্ডকে মডিফাই করেছে। সেই কারণে ফাংশন ইউনিটে এটি হয়ে যাবে অ্যাজেক্টিভ। ফাংশন ইউনিটে অ্যাজেক্টিভ হলেও তার বংশ বা জাত হচ্ছে কি সে নাউন, তার বংশ বা জাত হচ্ছে কি সে নাউন, বুঝতে পেরেছেন? সো আমরা এখানে নাউন চেনার উপায় বা জেরান চেনার উপায় আলোচনা করেছি, এবং এগুলো বাদে বাকি যা আছে সবই হচ্ছে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল দাগাবেন। সো এখন কারো কোনো প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই সূত্র যে আপনি দেখিয়েছেন এখন এটার সাথে এটা মিলতেছে না, দেখেন। এরকম যদি প্রশ্ন থাকে সেটা আপনারা একটু দেখাবেন। একজন প্রশ্ন করেছেন সুইমিং পুল, সুইমিং পুল, বলেন তো সুইমিং পুল উচ্চারণ করেন, সুইমিং পুলের অনুবাদ কি হবে? সুইমিং পুল, সুইমিং পুলের অনুবাদ কি হয় বলেন তো? সুইমিং পুলের অনুবাদ হয় সাঁতার কাটার পুল। তাহলে কোন ফর্মুলায় পড়ছে? কোন ফর্মুলায় পড়ছে? সাঁতার কাটার পুল, সাঁতার কাটার পুল, এই যে র ফর্মুলায় পড়েছে। সো এটা কি সাঁতার কাটার পুল, র ফর্মুলায় পড়েছে। দ্যাট মিন্স এটা হচ্ছে জেরান্ড। যদি প্রশ্ন করে জেরান নাকি পার্টিসিপল, তাহলে উত্তর করবেন জেরান। যদি প্রশ্ন করে এটি নাউন নাকি অ্যাজেক্টিভ, তাহলে প্রশ্ন করবেন এটি অ্যাজেক্টিভ। বুঝতে পেরেছেন? আরও কোনো প্রশ্ন থাকলে করবেন। ওকে, সো এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আসলে এই তিনটা ফরম্যাট আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা ফরম্যাট আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে তিনটা জিনিস আপনার মনে থাকে, ঠিক আছে? যাই হোক, এটা পিডিএফে সুন্দর করে লেখা আছে। তো হ্যাঁ,
ফাংশন ইউনিট বিবেচনা করে পরীক্ষায় উত্তর করবেন। যদি এই শব্দটা যদি বলা হয় এটা কি জেরান না পার্টিসিপল, তাহলে উত্তর করবেন জেরান। আর যদি প্রশ্ন করা হয় পার্টস অফ স্পিচ কি, তাহলে উত্তর করবেন অ্যাজেক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাজেক্টিভ উচ্চারণ দাগাবেন। মনে রাখবেন ফাংশন ইউনিটটাই হচ্ছে মুখ্য পরীক্ষায় দাগানোর ক্ষেত্রে। ঠিক আছে, একজন বলেছেন প্লেয়িং ক্রিকেট। প্লেয়িং ক্রিকেটকে আপনি সেন্টেন্সে লিখবেন। সেন্টেন্সে না লিখলে কিন্তু বলা যাবে না এটা কি। ধরেন আপনি প্লেয়িং ক্রিকেট লিখেছেন, তাহলে এইটুকু যদি লেখেন তাহলে দেখবেন যে প্লেয়িং ক্রিকেট মানে কি, প্লেয়িং ক্রিকেট এটার মানে কি উচ্চারণ করেন, মানে কি হবে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা। তাহলে শেষে কি আছে, আ আছে, তার মানে কি জেরান। বুঝতে পেরেছেন? তার মানে দিস ইজ আ জেরান্ড। ওকে, ক্রিকেট খেলা। একজন প্রশ্ন করেছেন, দেখুন একজন প্রশ্ন করেছেন যে আই স আ বার্ড। উমর ফারুক ভাই প্রশ্ন করে আই স আ বার্ড স্ট্যান্ডিং অন আ লেক। তাহলে এখানে স্ট্যান্ডিং কি, I saw a bird standing on a lake. আমি একটা পাখি দেখলাম স্ট্যান্ডিং অন এ লেক। ঠিক আছে, এখন এটার অনুবাদ কি হবে, যে আমি একটি পাখি দেখলাম, সে কি দাঁড়ানো, সে কি দাঁড়ানো। আমি একটা পাখি দেখলাম, সে দাঁড়ানো কোথায়, তার পায়ের উপর। এখন এই জায়গায় তো দাঁড়ানো হচ্ছে, মানে অনুবাদটা তো দাঁড়ানো হচ্ছে, তাহলে এটা কি জেরান্ড? দেখুন ওনার প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল। এটা কি জেরান্ড? এটাও তো দাঁড়ানো হয়েছে, তাহলে এটা কি জেরান্ড? প্রশ্নটা বুঝতে পেরেছেন? এখন দেখুন এটা দাঁড়ানো, এটা আমাদের বাংলায় আছে, বাংলায় এই শব্দটার অনুবাদ আছে, কিন্তু না থাকলে কি বলতেন? ধরেন এইটার জায়গায় আমি যদি বলতাম, এই স্ট্যান্ডিংয়ের জায়গায় যদি আমি স্লিপিং বলতাম, তাহলে আপনি অনুবাদ করতেন কি বলেন তো? স্লিপিং অন আ বেড। তাহলে অনুবাদ হতো কি? আই স আ বার্ড স্ট্যান্ডিং অন এ লেক, মানে একটা অন এ ট্রি বলেন, একটা গাছের উপর একটা পাখি দেখলাম গাছের উপর দাঁড়ানো। ঠিক আছে, আর এটা যদি আপনি বলতেন, এই সেন্টেন্সটা যদি বলতেন সেম ওয়েতে, যদি আপনি এই সেন্টেন্সটা বলতেন আই স আ বার্ড স্ট্যান্ডিং, আই স আ বার্ড স্লিপিং অন এ বেড, তখন কিন্তু আপনার অনুবাদ কি হইতো? আমি একটা পাখি দেখলাম বিছানায় ঘুমন্ত, বিছানায় ঘুমন্ত। বুঝতে পেরেছেন? এখন এই স্লিপিং এবং এই স্ট্যান্ডিং দুটি কিন্তু একই শব্দ। স্লিপিং এবং স্ট্যান্ডিং কিন্তু দুটা একই জায়গায় একই শব্দ, অনুবাদে পার্থক্য হচ্ছে বাংলার কারণে, ইংরেজির কারণে না। ঠিক আছে, বাংলার কারণে অনুবাদে পার্থক্যটা হচ্ছে। যেমন ধরেন বাংলার কারণে এখানে পার্থক্যটা হচ্ছে আপনার কি না, ইংরেজির কারণে না। ঘুমন্ত যে শব্দটা, এখানে কিন্তু আপনার জেরান্ডের কোনো সাউন্ড নেই। ঘুমন্ত শব্দে জেরান্ডের কোনো সাউন্ড নেই, বাট স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে। কারণ কি? কারণ দারন্ত বলতে আমাদের বাংলায় কোনো শব্দ নাই। আছে দারন্ত বা দারোমান, এরকম কি কোনো শব্দ আছে? নাই। এটা হচ্ছে বাংলার ব্যর্থতা। বুঝতে পেরেছেন? স্লিপিং যদি ঘুমন্ত হয়, তাহলে স্ট্যান্ডিং কেন দাঁড়ন্ত হবে না, এটা প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন কিন্তু দাঁড়ানো না। সো এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের আঙ্গিকে, কারণ আমরা বাংলা ভাষাভাষীরা হচ্ছে বিভিন্ন মানে রসিক ক্যাটাগরির, আমরা এক একটাকে এক এক রকম শব্দ দিয়ে অনুবাদ করি। বুঝতে পেরেছেন? এক এক জিনিসকে এক একভাবে অনুভব করি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি স্লিপিং মানে যদি ঘুমন্ত বলেন, তাহলে স্ট্যান্ডিং মানে দারোমান, হ্যাঁ, এরকম বলবেন না।
দারুন্ত এরকম বলবেন না, দাঁড়িয়ে আছে এমন একটা চলমান সেন্স আপনি বলবেন না। কিন্তু এখানে আসলে আমাদের বাংলা ভাষা কী হয়েছে, এখানে তার এই শব্দটাকে দাঁড়ানো বললেই আমরা বুঝে যাই। সেক্ষেত্রে আমরা দারন্ত, দারোমান এগুলো বুঝাই না, কিন্তু সেন্সটা আসলে কি খেয়াল করেন তো। আই স এ বার্ড স্ট্যান্ডিং অন এ লেক, মানে আমি একটা পাখি দেখেছি সে দাঁড়ানো। এখন ফিল করেন এই দাঁড়ানো কি কোনো নাম? এই দাঁড়ানো কি কোনো নাম বলেন তো? আমি একটা পাখি দেখেছি সে দাঁড়ানো, পাখিটা কি একটা পায়ে, এক পায়ে দাঁড়ানো। এইখানে দাঁড়ানো শব্দটা কি কোনো নাম বলেন তো? আপনি যদি এইভাবেও ফিল করেন তাহলে এটাকে নাম আইডেন্টিফাই করতে পারবেন না। আবার যদি এইভাবে ফিল করেন যে এটা আসলে দাঁড়ানো বলতে এখানে বোঝাচ্ছে দাঁড়িয়ে আছে, দারন্ত তো শব্দ নাই, দারন্ত বা দারোমান বলে তো কোনো শব্দ নাই, যে কারণে ব্যর্থতার কারণে এখানে আমরা দাঁড়ানো শব্দটা ইউজ করেছি, ঠিক আছে। কিন্তু আপনি যদি ফিল করেন তাহলে এখানেও দেখবেন যে এটা আসলে নাম না। স্লিপিং অন এ ব্যাড, আমি একটা পাখি দেখেছি স্লিপিং অন এ ব্যাড, একটা বিছানায় ঘুমন্ত, একটা বিছানায় ঘুমন্ত। এবং খেয়াল করেন আমরা আপনাদেরকে ফার্স্ট ফেজে পড়িয়েছিলাম যে এই ধরনের ক্লজকে আপনি কি করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন। আই স এ বার্ড which is which is standing, which is standing, I saw a bird which is sleeping। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এক্সপান্ড করতে পারি। তো যেটাকে এইভাবে এক্সপান্ড করা যায় সেটা আপনার জেরান্ড না। এভাবে অনেক ওয়ে আছে এটাকে বোঝার জন্য, ঠিক আছে, অনেক ওয়ে আছে এটাকে ফিল করার জন্য, অনেকগুলো উপায় আছে ফিল করার জন্য। আপনাকে সেন্টেন্সটা বুঝতে হবে, সেন্টেন্স বুঝলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ভিন্ন দিকে যাই নাকি। আপনি দেখবেন নাম কি না, যদি নাম না হয় তাহলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাম হয় তাহলে সেটা কি জেরান। এখানে দাঁড়ানো শব্দ ব্যবহার করেছি কিন্তু এটা কখনোই আমি নাম বুঝাই নাই, দাঁড়ানো বুঝা নাম বুঝাই নাই, ঠিক আছে। এটা কি বুঝাইছে কি নাম বুঝিয়েছি আমি? কখনোই না। একজন বলেছেন রানিং বাস, রানিং বাস কি হবে অনুবাদ বলেন তো, রানিং বাসের অনুবাদ কি হবে? রানিং বাস অনুবাদ কি হবে? রানিং এর দেখুন অনুবাদ হয়, সরি রানিং এর দেখুন অনুবাদ হয় না, দৌড়ান্ত এরকম আছে কিছু, দৌড়ান্ত গাড়ি, দৌড়মান গাড়ি এরকম কিছু আছে দেখুন। যেটা ব্যর্থ সেখানে আপনি ফিল করবেন। দৌড়ান্ত বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই, কিন্তু এটার অনুবাদটা এরকমই হওয়া উচিত ছিল, দৌড়ান্ত হওয়া উচিত ছিল। অথবা এটার আরেকটা, দৌড় থেকে যেহেতু হচ্ছে না, এটার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে কি চলন্ত। যেমন দেখুন এটা জেরান্ডের কোনো অনুবাদে পড়তেছে না, এটার অনুবাদ আপনি চলন্ত বলতে পারেন। হুম। আবার অনেকে এটার অনুবাদ বাংলাদেশে, বাংলাদেশ তো একটা মিশ্র ভাষা বুঝছেন, বাংলাদেশে একটা জিনিসকে অনেকভাবে বলা যায়। রানিং বাসকে আপনি এভাবে বলতে পারেন দৌড়ানো বাস, দৌড়ানো বাস, চলন্ত বাস, দৌড়ানো বাস, ঠিক আছে। দৌড়ান্ত এবং দৌড়মান বলে কিছু নেই। সো সেই কারণে আমরা কি করছি, এটাকে এইভাবে এইভাবে বিভিন্নভাবে বলতেছি। এই জন্য ইংরেজি ভাষা খুব সহজ। ইংরেজিতে রানিং একটা শব্দই ইউজ করা হচ্ছে, আর বাংলাদেশে দেখুন দৌড়ান্ত, চলন্ত, দৌড়ানো, যা ইচ্ছা তাই, মানে যেমন খুশি তেমনভাবে এটাকে আমরা যাচ্ছে তাইভাবে ব্যবহার করি। কিন্তু ইংরেজরা কী করে, রানিং একটাই শব্দ, এবার বুঝে নাও সেটা কি, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝে নাও। তো ইংরেজি কিন্তু এই জন্য কিউট একটা ভাষা, মানে ইংলিশে যারা একটা শব্দ দিয়ে সব বোঝায়, সেখানে আমরা বাংলায় দৌড়ান্ত, দৌড়ি, এগুলোর কিন্তু অনেকগুলো অনুবাদ হতে পারে। এই দৌড় রিলেটেড অনেক অনুবাদ হতে পারে, শুধু এই রানিং শব্দটার অনুবাদ অনেক হতে পারে। দৌড়ে, দৌড়ে, ঠিক আছে, যেটাকে আমরা বলি দৌড়াইয়া, ঠিক আছে, এরকম সেন্স অনেক আছে। সো আমরা ধীরে ধীরে আলোচনা করব।
সো এখনও যারা বুঝেন নাই প্রশ্ন করবেন যে কি ব্যাপারটা, কোন ব্যাপারটা বুঝেন নাই, ঠিক আছে? একজন প্রশ্ন করেছেন, দেখুন, আই স আ বার্ড স্ট্যান্ডিং অন এ লেক। স্ট্যান্ডিং এখানে জেরান না, এখানে জেরান কেন ভাই? আমি তো বললাম, ব্যাখ্যা করলাম। আই স এ বার্ড ইজ স্ট্যান্ডিং, আই স এ বার্ড ইজ স্ট্যান্ডিং মানে দাঁড়ানো পাখি দেখেছি। এখানে দাঁড়ানো কি কোনো নাউন, কোনো নাম? এখানে কি আমি বলছি যে তার কাজই হচ্ছে দাঁড়ানো? না, আমি কিন্তু নাম বলি না, আমি বলছি পাখিটা দাঁড়ানো, পাখিটা দাঁড়ানো, তার মানে তার অবস্থার কথা বলছি, তার প্রকৃতির কথা বলছি, আমি তার নাম বলছি না, ঠিক আছে? এবার ওটা ফিল করতে হবে। আমি কিন্তু নাম ফিল করার উপায় আপনাদেরকে বলেছি। ভার্ব প্লাস আইনযুক্ত সব শব্দের অর্থ তো আমরা জানবো না স্যার। অর্থ না জানলে কিভাবে শনাক্ত করবো পরীক্ষায়? অর্থ না জানলে কিভাবে শনাক্ত করবেন? এখন কোনো একটা শব্দের যদি অর্থই না জানেন, তাও শনাক্ত করার অনেক উপায় আছে, সেগুলো আমরা আলোচনা করব। কোন কোন পজিশনে জেরানগুলো বসে, একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় জেরানগুলো বসে, সেগুলো আমরা এরপরের ক্লাসে শিখব। পজিশন অফ জেরান। সো আপনি ওই পজিশনগুলো দেখলে বুঝতে পারবেন যেটা জেরান হবে। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি অর্থ না বুঝেন তাহলে আপনি তো ইংরেজি বুঝেন নাই, সেখানে আপনি জেরান না পার্টিসিপল বুঝে কি করবেন বলেন? আপনাকে অর্থ অবশ্যই বুঝতে হবে, অর্থ বুঝতেই হবে। অর্থ না বুঝলে, আপনি যদি অর্থ না বুঝেন একটা বাক্যের, সেখানে জেরান না পার্টিসিপল বুঝবেন কিভাবে? আগে অর্থ আসবে, তারপর জেরান না পার্টিসিপল আপনি আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? সো যাই হোক, আমরা এখানে ওই পজিশন অফ জেরান এবং পজিশন অফ প্রেজেন্ট পার্টিসিপল সবগুলো বিষয় আলোচনা করব, ঘাবড়ানোর কিছুই নেই। তো আমরা এগুলো গেল আপনার কিসের? জেরান্ডের চিহ্নিতকরণ, জেরান্ডের অনুবাদ। আমরা জেরান্ডের অনুবাদ নিয়ে আলোচনা করেছি, যে আপনি জেরান্ড যদি একটা সেন্টেন্সে পান তাহলে কিভাবে অনুবাদ বা অনুভব করবেন। অনুবাদ টেকনিক। অনুবাদ কি হতে পারে? অনুবাদের শেষ সাউন্ডগুলো কি হতে পারে যদি জেরান্ড হয়? আ, ও এবং কি র, এই তিনটা ব্যাপার হতে পারে যদি সেটা জেরান্ড হয়। আ, ও এবং হচ্ছে কি র, এই তিনটা হতে পারে যদি জেরান্ডের অনুবাদ জেরান্ড হয় সেন্টেন্সে, ঠিক আছে? এখন আমরা দেখব যদি পার্টিসিপল হয় তাহলে অনুবাদগুলো কীরকম হবে। প্রেজেন্ট পার্টিসিপলের অনুবাদ তাহলে কেমন হবে? প্রেজেন্ট পার্টিসিপলের অনুবাদ, ওকে? সো আমরা এখন পার্টিসিপলের অনুবাদ কীরকম করতে হবে সেটা আমরা এখানে দেখাবো। দাঁড়ানোকে তো স্যার পাখিটির অবস্থা হিসেবে বিবেচনা করে, হ্যাঁ, এটা তো পাখিটির অবস্থা বোঝাচ্ছে। এবং দাঁড়ানো এখানে কিন্তু বাংলা শব্দের এরকম মানে দারোমান এরকম কোনো শব্দ নাই বলে আমরা দাঁড়ানোকে এখানে ইঙ্গিত করেছি, ঠিক আছে? আর এখানে একজন বলছেন দি রেইন কেম পাওয়ারিং ডাউন ইন টরেন্টস। এখানে পাওয়ারিংকে পার্টিসিপল, এখানে খেয়াল করেন, এখানে পাওয়ারিং কি নাম হবে বলেন তো? এখানে কি নাম হবে? ফিল করেন, দি রেইন কেম, বৃষ্টি পড়লো বা বৃষ্টি আসলো, তারপর কি এখানে নাম হবে বলেন তো? এখানে কি কোনো নাম হওয়ার সম্ভাবনা আছে? না, কখনোই না। নাম হওয়ার সম্ভাবনা কখন হয়? যখন আমরা বলি যে রিডিং ইজ মাই ফেভারিট হবি, হ্যাঁ, পড়া আমার ভালো, খুব পছন্দের একটা শখ। রিডিং বুক, রিডিং নোভেল ইজ মাই ফেভারিট হবি, হ্যাঁ, সেটা হচ্ছে নাম। কিন্তু এখানে কি এটা নাম? দি রেইন কেম, আসলো, পাওয়ারিং ডাউন ইন টরেন্টস, মানে এটার মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়লো। তাহলে এখানে কি কোনো নামের গন্ধ আছে? কিছুই নাই, ঠিক আছে? সো নামের গন্ধ পাওয়া যায়, নাম হয়, ওই রকম বাদে বাকি সবই কিন্তু কি প্রেজেন্ট পার্টিসিপল। খুবই সিম্পলি ওয়েতে আপনি এটা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপলে আসছি, যে প্রেজেন্ট পার্টিসিপলের অনুবাদ কি কি হতে পারে, বা অনুবাদের শেষ শব্দ কীরকম হতে পারে।
সো আমরা এখন দেখতেছি যে এখানে পার্টিসিপলের ক্ষেত্রে অনুবাদগুলো কীরকম হবে। প্রথমে পার্টিসিপলের প্রথম যে অনুবাদটা সেটা হবে এ সাউন্ড। এ সাউন্ড কোনটা, যে একার সাউন্ড আছে না, একার সাউন্ড, একার সাউন্ড, এটা এটা হচ্ছে চলিত ভাষায়। যারা ভাষা চলিত এবং সাধু ভাষা বুঝেন না তারা কিন্তু বিপদে পড়বেন। চলিত ভাষা আর সাধু ভাষায় আবার আ, ঠিক আছে। অবশ্যই চলিত ভাষা, চলিত ভাষাটা মনে রাখবেন। চলিত ভাষা মানে পড়াশোনার লিখিত যে ভাষার রূপটা, সেটা আমাদের আঞ্চলিক ভাষা না, ঠিক আছে। এ অথবা একার এরকম থাকবে। এরপর হচ্ছে রত। আপনি যে পার্টিসিপলের অনুবাদে সবসময় রত, মান, অন্ত, প্রত্যয় মানে শেষ শব্দগুলো রত, মান, অন্ত, মান, রত, অন্ত, ঠিক আছে। এই তিনটা শব্দ যোগ করলেই যদি দেখেন অর্থ মানানসই হচ্ছে তাহলে সেটা পার্টিসিপল। যে কোনো ওয়ার্ডে আপনি যদি এ কার অথবা রত, মান, অন্ত এই তিনটা শব্দ যোগ করেন, যোগ করলে যদি দেখেন যে এটা সেন্স দিচ্ছে, ঠিক আছে, এটা বোধগম্য, সেন্সিবল, এটা বোধগম্য যদি হয় তাহলে এটা পার্টিসিপল। বুঝতে পেরেছেন? যেমন আগে আমরা একটা সেন্টেন্স বলেছিলাম দাঁড়ানো পাখি, ঠিক না? দাঁড়ানো, পাখিটি দাঁড়ানো, পাখিটি দাঁড়ানো। তাহলে দেখুন আমরা এই দাঁড়ানো শব্দটাতে যদি আমরা দাঁড়ারত, দাঁড়মান, দাঁড়ন্ত এরকম শব্দ ব্যবহার করি তাহলে কিন্তু সেন্স দেয়। যদিও এটা আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে এই অর্থটা দাঁড়ানোর সাথে দাঁড়ানোরত, দাঁড়ানো মান, দাঁড়ানো অন্ত বলে কিছুই নেই, কিন্তু মান সেন্স কিন্তু দিচ্ছে। পাখিটি দাঁড়ানো এর মানে হচ্ছে কি, পাখিটি দাঁড়মান, যেটা আমাদের সেন্স নাই। আমাদের দেশে এরকম শব্দ নাই, কিন্তু সেন্স কিন্তু পরিপূর্ণ। পাখিটি দাঁড়ানো মানে কি, আমি কি বোঝাতে চাচ্ছি, পাখিটি দাঁড়িয়ে আছে চলন্ত অবস্থায়, মানে এই মুহূর্তে সে কি অবস্থায় আছে, দাঁড়ন্ত। দাঁড়ন্ত বলতে কিছু নাই, এই কারণে আমি এখানে, যেহেতু বাংলাদেশ শব্দটা নাই, এই কারণে আমি বলছি পাখিটি দাঁড়ানো। পাখিটি দাঁড়মান বলতে যেহেতু শব্দ নাই, কিন্তু পাখিটি দাঁড়মান বললে সেন্স কিন্তু ঠিক আছে, কারণ আমরা জানি কি মান শব্দ ব্যবহার হয় চলমান, ঘূর্ণায়মান, ঠিক আছে। এগুলো কোনো সেন্সে বোঝায় অবস্থা, কি অবস্থায় আছে সেটা বোঝায়। অবশ্যই এটা নাউন বোঝাচ্ছে না, এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। পাখিটি দাঁড়ানো, এখানে দাঁড়ানো শব্দটা যে নাউন না, এটা কিন্তু আপনাকে আপনার কমন সেন্স থেকে বুঝতে হবে। পাখিটি দাঁড়ানো, এখানে দাঁড়ানো শব্দটা নাম না, এটা আপনাকে বুঝতে হবে। কয়েকটা শব্দের এরকম ব্যর্থ উচ্চারণ আমাদের দেশে আছে, অর্থাৎ গোজামিল যেটাকে বলা হয়, এগুলো চেঞ্জ হয় নাই। এটা আমরা যেহেতু চলমান সেন্স বোঝানোর জন্য আমরা অনেক শব্দ পাই, যেমন চলমান, ঘূর্ণমান, ঘূর্ণন্ত, ঘুমন্ত, এরকম সেন্সে আমরা রত, মান, অন্ত শব্দগুলো ব্যবহার করি। তাহলে এখানে কেন করলাম না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার ত্রুটি বলা ঠিক না, এটা হচ্ছে বাংলা ভাষার প্রচলিত নিয়ম, যেভাবে মানুষ মুখে উচ্চারণ করেছে সেভাবে এটা আছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে আপনাকে দেখাতে চেয়েছি যে পার্টিসিপল ফ্রেজগুলো একার, রত, মান, অন্ত এই তিনটি ক্যাটাগরি দিয়ে আপনার কি হয়, নর্মালি অনুবাদ হয়ে যায়, সেন্স দিয়ে যায়, সেন্স দেয়। ওকে, এখন দেখুন আপনি যে কোনো বাক্য বলবেন সেগুলো আপনি এই শব্দগুলো দিয়ে টেস্ট করবেন, তাহলে দেখবেন হয়ে গেছে, বুঝে গেছেন। ওকে, ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে কুকিং রাইস, she went to school. Cooking rice, she went to school. তাহলে বলেন তো কুকিং রাইস এই জায়গায় কুকিং শব্দটা কি হবে, জেরান্ড
or present participle. ওকে, সো অনেকেই এটা আনসার করেছেন প্রেজেন্ট পার্টিসিপল। সো অসংখ্য ধন্যবাদ, সবার আনসার কারেক্ট হয়েছে। কারণ এটা কি, এটা কুকিং রাইস মানে হচ্ছে কি রান্না করে, রান্না করে। দেখুন এটার অনুবাদ হচ্ছে কি রান্না করে, ঠিক আছে। অনেকে সাধু ভাষায় অনুবাদ করবেন এরকম, রান্না করিয়া। সাধু ভাষায় রান্না করিয়া, সাধু ভাষা নট অ্যালাউ, ঠিক আছে। সাধু ভাষা কিন্তু লিখিত ভাষা না, সো সাধু ভাষা এখানে ইউজ করবেন না। এখন সাধু ভাষা ইউজ করে অনেকে বলবেন যে ভাই এখানে শেষে তো আ সাউন্ড আছে। আমি কিন্তু বলছি চলিত ভাষায়, যেটা আমাদের পড়াশোনার ভাষা, লিখিত ভাষা, সেটা হচ্ছে চলিত ভাষা। রান্না করে সে স্কুলে গেল, রান্না করিয়া সে স্কুলে গেল, এটাও হয়, কিন্তু এটা সাধু ভাষা। আমরা সাধু ভাষা, সাধু এবং চলিত, গুরুচণ্ডালী দোষ আমরা করব না। সো রান্না করে সে স্কুলে গেল, তাহলে এ সাউন্ড আছে, তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বুঝতে পেরেছেন? এখন দেখুন আরেকজন আবার বলেছেন যে কুকিং রাইস ইজ ভেরি ইজি। এখানে দেখুন কুকিং রাইস কী হয় বলেন তো? কমেন্টে যে বিমল পল ভাই অনুবাদ করেছেন, সেন্টেন্সটা লিখেছেন কুকিং রাইস, এখানে কুকিং কী হবে বলেন তো? কুকিং রাইস, এখানে কুকিং কী হবে? কুকিং রাইস ইজ ভেরি ইজি মানে কি ভাত রান্না করা। এখানে আবার আ সাউন্ড, ভাত রান্না করা খুবই সহজ ব্যাপার, ভাত রান্না করা। সো এটা হবে কি জানান, আ সাউন্ড আছে। কুকিং রাইস, ভাত রান্না করা। কুকিং রাইস কী হবে? ভাত রান্না করা। সো বুঝে গেছেন, দেখুন অনেকেই বুঝে গেছেন। আচ্ছা বলেন তো ডাইনিং টেবিল কি হবে? ডাইনিং টেবিল খুব সহজে বোঝার জন্য, ডাইনিং টেবিল মানে কি, এটা একটা টেবিলের নাম। সো এমনি বোঝা যায় এটা জেরান। দুটা মিলে, দুটা ওয়ার্ড মিলে যদি একটা নাম বোঝায়, তাও এটা কি জেরান, বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে কম্পাউন্ড নাউন বলে। আর অনুবাদ করলে কি হবে? ডাইনিং মানে হচ্ছে ভোজন করা, ভোজনের টেবিল। কি ভোজনের, শেষে র থাকবে, ভোজনের টেবিল। ভোজনের টেবিল বললে বুঝতে হবে এটা হচ্ছে ফর্মে নাউন, বাট ফাংশনে এটা অ্যাডজেক্টিভ। অনেকেই বুঝে গেছেন। ওকে, সো দেখুন সবাই ব্যাপারগুলো ফিল করেছেন আশা করি। সো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখন আপনি পিডিএফ ফাইল দিব, আমি অনেকগুলো পিডিএফ দিব জেরান্ড এবং পার্টিসিপলের উপর, ঠিক আছে? ব্রেকিং টেবিল এটা কি হবে? দেখুন ব্রেকিং টেবিল, আপনি যদি শুধু এই শব্দটাই বলেন ব্রেকিং টেবিল, এটা আপনাকে বলতে হবে যে আপনি কি শুধু এইটুকুই বলে থামবেন? যদি এইটুকুই বলে থেমে যান, এইটুকু যদি বলে থেমে যান, ব্রেকিং টেবিল মানে কি টেবিল ভাঙা, টেবিল ভাঙা, টেবিল ভাঙা, এইটুকু বলে থেমে গেলে টেবিল ভাঙা, শেষে আ সাউন্ড, এবং এটা কি জেরান।
কিন্তু আপনি যদি এটাকে সামনের দিকে বাড়ান, যেমন ধরেন ব্রেকিং টেবিল ভেঙে আই ওয়েন টু দ্য পন্ড, পুকুরের দিকে গেলাম, তখন কিন্তু অনুবাদ আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এটা কিভাবে আপনি বসাচ্ছেন। ওকে, ব্যাপারগুলো বুঝতে পেরেছেন কিনা দেখুন। ব্রেকিং টেবিলকে আপনি কিভাবে লিখছেন, যদি এরকম সেন্টেন্স লিখেন তাহলে অন্য ধরনের হবে, আবার যদি সেন্টেন্স না লিখেন তাহলে অন্যরকম হবে। দেখুন, নর্মালি ভাঙা ব্যাপারটাকে আমরা কখনই বলি না ভাঙমান, বলি আমরা ভাঙমান কি শব্দ ব্যবহার করি? এই কারণে যেটা ভেঙে যায় সেটাকে আমরা কি বলি? ব্রোকেন। যেটা অলরেডি ভেঙে যায় সেটাকে আমরা বলি ব্রোকেন গ্লাস। ভাঙা গ্লাস মানে গ্লাসটা এখন ভেঙে পড়ে আছে, ঠিক আছে, ভেঙে ফেটে পড়ে আছে, ওই সেন্স থেকে আমরা বলি ব্রোকেন গ্লাস। ব্রেকিং গ্লাস আমরা বলি না। ব্রেকিং গ্লাস কেন বলি না? কারণ ভাঙা ব্যাপারটা এখন ভাঙতেছে এরকম সিচুয়েশন না, ভেঙে গেছে অলরেডি। সেক্ষেত্রে আমরা কি করি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করি। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা পাস্ট পার্টিসিপল নিয়েও আলোচনা করব। কি? পাস্ট পার্টিসিপল নিয়েও আলোচনা করব। তো দেখুন, আজকে আমরা যে ক্লাসগুলো করেছি সেটা হচ্ছে 2-এর এন, 2-এর এম, 2-এর ও, 2-এর পি, 2-এর কিউ। এই ক্লাসগুলো সবগুলো ক্লাস হচ্ছে আপনার শুধু জেরান্ড এবং পার্টিসিপলের উপর, ঠিক আছে? জেরান্ড এবং পার্টিসিপলের উপর এই সবগুলো ক্লাস। কথা বুঝছেন? হ্যাঁ, আমি একটু অসুস্থ, ব্যাপারটা একজন ধরতে পেরেছেন। তো এই 2-এর এন, 2-এর এম, 2-এর ও, 2-এর পি, 2-এর কিউ যারা আজকের ক্লাসটা বুঝেছেন তারা বাকি ক্লাসগুলো জাস্ট চোখের দেখায় যদি আপনি দেখেন বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? এই 2-এর এন, 2-এর এম, 2-এর ও, 2-এর পি, 2-এর কিউ পর্যন্ত সবগুলো ক্লাস হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের উপর, ঠিক আছে? আমরা এই ক্লাস শেষে প্রত্যেকটার পিডিএফ দিয়ে দিব। পিডিএফগুলো আপনি ডাউনলোড করে জাস্ট চোখ বুলাবেন। আমি যে থিওরিগুলো দিয়েছি, যে রুলসগুলো দিয়েছি সেগুলো তো আছেই, সেই সাথে কোন কোন জায়গাতে জেরান বসবে, কোন কোন জায়গাতে পার্টিসিপলগুলো বসবে, পজিশন অফ জেরান, পজিশন অফ পার্টিসিপল নিয়ে অনেক হিউজ পরিমাণ আলোচনা করা হয়েছে। আপনার হয়তো কোনো একটা সেন্টেন্সে সমস্যা হতে পারে, কোনো একটা টপিক্সে সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হব, ঠিক আছে? অথবা এর আগেও আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন যে আমি এই সেন্টেন্সটা বুঝি নাই, এই লাইনটা বুঝি নাই, ঠিক আছে? আপনার যেখানে সমস্যা সেগুলো আপনি কী করবেন? আমাদের ফেসবুক গ্রুপে, সিক্রেট গ্রুপে পোস্ট করবেন, কিংবা পরবর্তী লাইভ ক্লাসে রেডি হয়ে থাকবেন যে আমি এই জায়গা বুঝি নাই, আমি ওই জায়গা বুঝি নাই। কথা বুঝছেন? বসে থাকবেন না। যারা নিয়মিত ক্লাস করেন আমি তাদেরকে টার্গেট করেই পড়াই, যারা বসে থাকে তাদেরকে টার্গেট করে পড়াই না। সো যারা পিছিয়ে পড়েন, পিছিয়ে যান, এটা হচ্ছে আপনাদের নিজেদের দোষ, আর কিছুই না। নিজেরা যদি পরিশ্রম না করেন, নিজেরা যদি আমার সাথে না আগান তাহলে হবে না। ওকে, সো আজকে এ পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরের ক্লাসে কোন পর্যন্ত আপনারা পড়তে পারেন, ঠিক আছে? আমি 2-এর এন, 2-এর এম, 2-এর ও, 2-এর পি, 2-এর কিউ পর্যন্ত পিডিএফ দিব। আশা করি আপনি পিডিএফগুলো ডাউনলোড করে নিজে চোখ বুলাবেন, ঠিক আছে? অবশ্যই এই যে এই পর্যন্ত জেরান্ড এবং পার্টিসিপল পড়েছেন, যদি শেষ করতে পারেন তাহলে আমরা নেক্সট ক্লাস করব পাস্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন? ওই যে আমরা বলেছিলাম যে নন ফাইনাইট সেন্সের কয়টা ভার্ব আছে? ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 6। নন ফাইনাইট সেন্সের আমরা আজকে আলোচনা করছি ভার্ব প্লাস আইএনজি। নেক্সট ক্লাসে আলোচনা করব ভার্ব 3, এবং পরের ক্লাসে আলোচনা করব কি? দেখুন, আপনি যদি বুঝতে পারেন পড়াটা, সারা জীবন কি পড়বেন? অলরেডি তো মনে হয় 1.5-2 মাস হয়ে গেল, সারা জীবন পড়বেন। পড়াটা একটু মানে মগজে নেন, ঠিক আছে? একটু ভালো করে পড়েন। ভার্বের আইএনজি এটা হচ্ছে ভার্ব 5, এটা হচ্ছে এটা B4, এটা B5। B5 হচ্ছে কি? ওই যে ইডি ফরম্যাট, যেটা পাস্ট পার্টিসিপল ফরম্যাট। আর B6 হচ্ছে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আপনি যদি এটা পড়তে পারেন আজকে, আমরা পরের দিন এটাতে যেতে পারবো, ঠিক আছে? স্যার এক্সামের লিঙ্ক এফবি গ্রুপে দিবেন। আচ্ছা, আমি তো এফবি গ্রুপেই দিই, এক্সামের লিঙ্ক তো সবসময় এফবি গ্রুপেই থাকে।
ও একজন বলছেন মেসেঞ্জার গ্রুপে, আর একজন বলছেন এফবি গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে, এফবি গ্রুপে দুই ধরনের কমেন্ট করেছেন। আমরা মেসেঞ্জার গ্রুপেই দিয়ে দিই। মেসেঞ্জার গ্রুপ থেকে আপনি যেদিনকার পড়া ওই দিন পড়ে ফেলবেন, অথবা কপি করে নিয়ে আপনার সুযোগ মতো আপনার জায়গায় সেভ করে রাখবেন, সেখান থেকে আপনি পরীক্ষাগুলো ধীরে ধীরে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো সহজ। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, নেক্সট টপিক্সে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।